1971 সাল মার্চ মাস। ঢাকার রাস্তায় তখন শুধু আগুন আর চিৎকার। পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট শুরু করেছে। রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপর নেমে এসেছে বুলেটের বৃষ্টি। গ্রামের পর গ্রাম জ্বলছে। মায়েরা সন্তান কোলে নিয়ে দৌড়াচ্ছেন। বাবারা জানেন না তাদের পরিবার বেঁচে আছে কিনা। শুধু একটাই গন্তব্য, পশ্চিমবঙ্গ, ভারত। সীমানার ওপারে একটুকু নিরাপত্তা। কিন্তু সেই ভিড়ের মধ্যে লক্ষ লক্ষ ভয়ার্ত ক্ষুধার্ত রক্তাক্ত মানুষের মাঝে কিছু মানুষ ছিল যারা শরণার্থী ছিল না। তারা এসেছিল মিশন নিয়ে। এপ্রিল থেকে ডিসেম্বর 1971, মাত্র 9 মাসে প্রায় 1 কোটি মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। ইতিহাসের অন্যতম বৃহত্তম শরণার্থী সংকট। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কুচবিহার, প্রতিটি সীমান্ত জেলায় তখন মানুষের ঢল। বনগাঁ, বসিরহাট, পেট্রাপল, এই নামগুলো তখন আর শুধু ভৌগোলিক স্থান নয়, এগুলো ছিল বাঁচার শেষ দরজা। ভারত সরকার শরণার্থীদের জন্য ক্যাম্প তৈরি করল। বারাসাত, হাবড়া, বনগাঁ, রানাঘাট, শত শত ক্যাম্পে গড়ে উঠল অস্থায়ী তাঁবুর শহর। আন্তর্জাতিক রেড ক্রস সাহায্য পাঠাল। ইন্দিরা গান্ধী বিশ্বের দরবারে পাকিস্তানের বিরুদ্ধে সরব হলেন। কিন্তু দিল্লির নর্থ ব্লকে একটি বন্ধ ঘরে রয়ের কর্মকর্তারা একটি ভয়াবহ সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI জানত এই শরণার্থীর ঢল ভারতের জন্য একটি অভূতপূর্ব নিরাপত্তা দুর্বলতা তৈরি করেছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে কাকে চেনা যাবে, কার কাছে কাগজ আছে, কার গল্প সত্যি, কার মিথ্যা, এই বিশৃঙ্খলার সুযোগ নেওয়া ISI এর মতো সংস্থার কাছে শুধু সময়ের ব্যাপার ছিল। আর রয়ের হাতে তখন খবর এলো ISI বেশ কয়েকজন প্রশিক্ষিত এজেন্টকে শরণার্থীর ছদ্মবেশে ভারতে পাঠিয়েছে। তাদের উদ্দেশ্য ভারতের ভেতর থেকে মুক্তিযুদ্ধের সাপোর্ট নেটওয়ার্ক চিহ্নিত করা, রয়ের ট্রেনিং ক্যাম্পের অবস্থান জানা এবং সম্ভব হলে বিশৃঙ্খলা তৈরি করা। এখন প্রশ্ন হলো 1 কোটি মানুষের ভিড়ে কিভাবে খুঁজে বের করবে কয়েকজন ছদ্মবেশী ঘাতককে। তখন সদ্য জন্ম নেওয়া একটি সংস্থা, 1968 সালে প্রতিষ্ঠিত, মাত্র 3 বছরের অভিজ্ঞতা। কিন্তু তার নেতৃত্বে ছিলেন রামেশ্বর নাথ কাউ। কাউ সাহেব জানতেন প্রচলিত পদ্ধতিতে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি একটি বিশেষ পদ্ধতি তৈরি করলেন। ক্যাম্পগুলোতে মোতায়েন করা হলো বাংলাভাষী গোয়েন্দা দল। বাংলাদেশের ময়মনসিংহের মানুষের কথা বলার ধরন আর সিলেটের মানুষের কথা বলার ধরন সম্পূর্ণ আলাদা। একজন সত্যিকারের শরণার্থী যখন কথা বলে, সে বলে তার গ্রামের কথা, তার প্রতিবেশীর নাম, তার বাজারের কথা। সে কাঁদে, সে ভয় পায়, তার চোখে থাকে এমন এক ক্লান্তি যা অভিনয় করা যায় না। কিন্তু একজন প্রশিক্ষিত ইনফিল্ট্রেটর, সে তৈরি, সে মুখস্থ করে এসেছে গল্প, সে জানে কি বলতে হবে। প্রকৃত শরণার্থীরা তাদের পরিচিত কাউকে খুঁজছে। তারা নির্দিষ্ট কোনো এলাকার দিকে যেতে চাইছে। তাদের কাছে ভাঙা চুড়ি আছে, ছেঁড়া শাড়ি আছে, কিন্তু কোনো মানচিত্র নেই, কোনো সাংকেতিক তথ্য নেই। কিন্তু কিছু মানুষ আছে যারা একটু বেশি শান্ত, যারা প্রশ্নের উত্তর একটু বেশি গুছিয়ে দেয়। একটি ঘটনার কথা জানা যায়। বনগাঁর কাছে একটি ক্যাম্পে এক মধ্যবয়সী পুরুষ দাবি করছিলেন তিনি ঢাকার মিরপুর থেকে এসেছেন। কিন্তু যখন তাকে মিরপুরের একটি নির্দিষ্ট মসজিদের পাশের বাজারের কথা জিজ্ঞাসা করা হলো, সে থমকে গেল। 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ডের বিরতি। কিন্তু সেটুকুই যথেষ্ট ছিল। সেই রাতে তাকে আলাদা করা হলো। শত শত ক্যাম্প, লক্ষ লক্ষ মানুষ, সীমিত সংখ্যক প্রশিক্ষিত গোয়েন্দা, এই হিসাব কখনো মেলার নয়। নভেম্বর 1971, পশ্চিমবঙ্গের একটি জেলায় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়। সেই সেতু দিয়ে মুক্তিযুদ্ধদের রসদ সরবরাহ হতো। তদন্তে বেরিয়ে আসে বিস্ফোরণটি ঘটিয়েছে সেই ক্যাম্পেই থাকা এক মানুষ। সে কয়েক সপ্তাহ ধরে শরণার্থীর মতো জীবন কাটিয়েছিল। কেউ সন্দেহ করেনি। এরকম কতজন ছিল, কতটি ঘটনা ঘটেছিল যা কখনো প্রকাশে আসেনি, কতজনকে ধরা গিয়েছিল আর কতজন ধরা পড়েনি, এই প্রশ্নের উত্তর
আজও সম্পূর্ণভাবে জানা যায়নি, কারণ সেই অপারেশনের বেশিরভাগ নথি এখনও ভারত সরকারের গোপন ফাইলে বন্দী। ডিসেম্বর ১৬, ১৯৭১ পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করল। বাংলাদেশ স্বাধীন হল। শরণার্থীরা ফিরে যাওয়া শুরু করল তাদের দেশে। কিন্তু যারা শরণার্থী ছিল না, তারা কোথায় গেল? কেউ কেউ হয়তো ধরা পড়েছিল, কেউ হয়তো পালিয়ে গিয়েছিল, কেউ হয়তো এখনও আছে। ১৯৭১ সালের পশ্চিমবঙ্গের সেই ক্যাম্পগুলোর গল্প শুধু শরণার্থীদের কষ্টের গল্প নয়, এটি এমন একটি অদৃশ্য যুদ্ধের গল্প যেটি কোনো ইতিহাসের বইতে লেখা নেই। মানবতার সবচেয়ে বড় বিপর্যয়কে যারা সুযোগ হিসাবে দেখেছিল, ইতিহাস তাদের নাম মনে রাখেনি। কিন্তু সেই নিরীহ ১ কোটি মানুষের কথা, যারা শুধু বাঁচতে চেয়েছিল, তাদের কথা ইতিহাস কখনো ভুলবে না।